প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে কিছু রাজনৈতিক দল সংসদ এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, এমন কথাও বলছেন। এর মধ্যে উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলির যে আচরণ, সেই আচরণের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা এবং এক ধরনের আমি বলবো যে কুৎসা রটানোর একটা প্রবণতা আসলে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আন্দোলনের ডাক দেওয়া, সরকার পতন আবার ঘটাতে হবে, নতুন 24 হবে, এই ধরনের কিছু কথাবার্তাও এসেছে। তো এই কথাগুলিতে এক ধরনের অনভিপ্রেত, এই কারণে যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় না যেটার জন্য এখনই সরকারের পতন ঘটানোর মতো অবস্থা তৈরি হয়েছে। আর সংসদে কণ্ঠরোধের নমুনা দেখা যায় নাই, বরং আমরা তো দেখলাম যে সংসদে সব ধরনের দাবি দাওয়া উত্থাপন করা যাচ্ছে। মাইক বন্ধ করে দেওয়া বা কথা বলতে না দেওয়ার যে পুরনো একটা ব্যাপার ছিল সেটাও দেখা যাচ্ছে না। এমনকি সংসদে জামাতের সভাপতি তিনি তো বললেন যে তারা মন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো যাদের মন পাওয়ার জন্য চেষ্টা এত, তাদের বিরুদ্ধে আবার আন্দোলন কি করে হয়? আপনি কি যার মন পেতে চান তার বিরুদ্ধে আন্দোলন করবেন, তার পতন ঘটাতে চাইবেন? তো ব্যাপারটা কেমন জানি আর কি। তো সংসদে কোনো কণ্ঠরোধের প্রবণতা নাই, বরং সংসদে এমন কিছু দাবি দাওয়া উত্থাপিত হয়েছে যেটা বিরোধী দলের একাংশের নির্বাচন পূর্ববর্তী অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। যেমন একটি হচ্ছে সরকারি পয়সায় গাড়ি চাওয়া এবং সরকারি পয়সা অফিস চাওয়া এবং সরকারি খরচে মানে রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার বিষয়টি চাওয়া। সংসদে যারা যান তারা দলীয়ভাবে মানুষের কাছে ভোট চান এবং ভোট চেয়ে তারা সংসদে দায়িত্ব পালন করতে চান। এটা এক ধরনের চেষ্টা, যে চেষ্টার মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতা অর্জন করে দেশের ভালো করার জন্য একটা চেষ্টা। এবং সেখানে মূলত সংসদ সদস্যরা কি করেন? তারা আইন প্রণয়ন করবেন, তারা পলিসি মেকার, তারা ল মেকার। তো ল মেকাররা এলাকায় এলাকায় ঘুরবেন, ইউনো সাহেবের অফিসের মধ্যে বসে অফিস করবেন, আবার নিজেদের গাড়ি নাই কেন এটা তুলনা করবেন সরকারি কর্মকর্তার সাথে। এইগুলি ঠিক তাদের নির্বাচন পূর্ববর্তী কথার মধ্যে ছিল না। তারা বলেছিলেন করমুক্ত গাড়ির সুবিধা নিব না। তো করমুক্ত গাড়ির সুবিধা নিবেন না, এখন জনগণ কর দিয়ে যে গাড়ি কিনে দেয় সেটা নিবেন, গাড়ির খরচও নিবেন, আবার ওই গাড়ির যে কর ওইটাও জনগণের পয়সা দিয়ে দেওয়া হবে, যে অফিসে বসবেন ওইটাও জনগণের পয়সা দিয়ে। তো জনগণকে আপনাদেরকে প্রতিপালন করার জন্য সংসদ সদস্য তৈরি করে এনেছে নাকি উল্টাটা? কিন্তু সংসদ সদস্য আসবেন, তিনি তার রাজনৈতিক অফিস মেনটেন করবেন, এটার জন্য সরকার কেন পয়সা দিবে? সরকার তাকে যেখানে যেখানে যা সুবিধা দেওয়ার অলরেডি দিয়ে রেখেছে। উনি সংসদে আসার আগে জানতেন না উনি সংসদ সদস্য হওয়ার পরে কি পাবেন? স্বৈর শাসকের এমপিরাই একই সুবিধা পায় নাই? তো ওনারা দেখে এখন স্বৈর শাসকের এমপিদের চেয়েও বেশি সুবিধা চাইছেন। এর কারণ কি? এবং এটি যিনি চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এর চেয়ে দুঃখ আর পাওয়ার মতো কিছু নাই। কারণ উনি একাধিক জায়গাতে বলেছেন যে উনি ওনার আত্মীয় স্বজন পর্যন্ত যদি কেউ কিছু চায় উনি সেটা দিবেন না, মানে নিবেন না বলে যে গাড়ি চেয়ে বসলেন। আমার কাছে মনে হয় যে পতনের ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে না, বরং নিজেরাই নিজেদের পতনের ঘন্টা বাজাতে শুরু করেছেন। মুখে এক কথা বলে পরে আরেক কথা বললে, মুখে এক কথা বলে আরেক কাজ করলে আমার তো মনে হয় যে এনসিপি নিজের পতন নিজে ঘটাতে শুরু করেছে। জি, আমি ফিরব। হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা চালাতে প্রায় 1 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকাটা দেয়া হয়েছিল, এটি আত্মসাতের অভিযোগ উঠছে এবং অভিযোগ উঠছে। এই বিষয়টা আসলে মানে তারা কেন এই টাকাটা আত্মসাৎ করলেন, অথবা মানে কি উদ্দেশ্য করলেন এটা? বাংলাদেশ ব্যাংক প্রথমে টাকাটা দিল কেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের কাছে গণভোটের প্রচারণা চালানো সরকারি প্রতিষ্ঠান যে কিনা কেন্দ্রীয় ব্যাংক, সে কি প্রচারণা চালাবে গণভোটের জন্য? বাংলাদেশ ব্যাংকের তো প্রচারণা চালানো উচিত টাকা পাচারের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের প্রচারণা চালানো উচিত ব্যাংক লুটপাটের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের প্রচারণা চালানো উচিত ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা কিভাবে রক্ষিত হবে, আমানতকারীরা কিভাবে তাদের স্বার্থ পাবেন। বাংলাদেশ ব্যাংক প্রচারণা চালাবে তার যারা জনগণ, যারা বাংলাদেশ ব্যাংকের সুবিধাভোগী, আমরা যারা বাংলাদেশ ব্যাংকের টেন্ডারটা নিয়ে ঘুরি, মানে যে কাগজটা যেটার মধ্যে লেখা আছে চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে, বাংলাদেশ ব্যাংক তো এগুলা বোঝানোর জন্য আমাদেরকে চেষ্টা করবে। বাংলাদেশ ব্যাংক কি কারণে গণভোটের প্রচারণা চালাবে? এটা তো হচ্ছে প্রথম প্রশ্ন। ইউনূস সাহেব এরকম অনেক কাণ্ড কারখানা করে গিয়েছেন। ইউনূস সাহেব তো আসলে নিয়ম নীতির তোয়াক্কা করতেন না, উনি নিজেও স্বৈরাচারী ছিলেন।
এবং ওনার স্বৈরাচারটাকে সবাই মেনে নিয়েছে কিভাবে জানেন? উনি একটা নোবেল পুরস্কার পেয়েছে। আমার ধারণা যে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাইলে মনে হয় বাঙালি জাতি তাকেও ইউনূস সাহেবের মতো মহাজ্ঞানী মনে করত, এবং নোবেল পুরস্কার পেয়ে গেলে বলতো যে না ঠিক আছে, নোবেল বিজয়ী যা খুশি তাই করতে পারে। নোবেল বিজয় করে কি উনি যা খুশি তাই করার অধিকার পেয়ে গিয়েছিলেন? উনি তো যা খুশি তাই করেছেন। আমরা দেখছি নির্বাচনের ঠিক 3 দিন আগে গোপন চুক্তি করেছে। গোপন চুক্তি তো করেন নাই, চুক্তি তো গোপন থাকে নাই, ওটা বের হয়ে গিয়েছে অনেকখানি। হ্যাঁ, কিন্তু উনি চুক্তিটা গোপন রাখার জন্য চেষ্টা করেছেন। তারপর উনি আরো অনেক রকম অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন। এখন বাংলাদেশ ব্যাংক 1 কোটি টাকা দিয়েছে, কাকে দিয়েছে? তাকেই বা কেন দিবে? এটা আপনি আমাকে বলেন। বাংলাদেশ ব্যাংক যদি প্রচারণা চালাতে চায় তাহলে একটা বিডিং হবে যে কারা সবচেয়ে ভালো প্রচারণাটা চালাতে পারবে, প্রচারণার যে মেটেরিয়াল কন্টেন্ট সেটা তারা প্রেজেন্ট করবে, সেখানে সবচেয়ে ভালো কন্টেন্ট যার সেটা প্রচারণা হবে। আর যদি এটাই হয়ে থাকে যে সরকারের যে কন্টেন্ট, নির্বাচন কমিশনের যে কন্টেন্ট, ওই একই কন্টেন্টই প্রচার করবে কেউ 1 কোটি টাকা নিয়ে, তাহলে তো এটা পরিপূর্ণভাবে দুর্নীতি। কেননা যে কাজটা নির্বাচন কমিশনই করছে বা নির্বাচন কমিশন কাউকে দিয়ে করাচ্ছে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকার করাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে, তারাই এই টাকাটা নেবে। হঠাৎ করে যে কি যেন লোকটার নাম, কি নাম, রিশাদ আজিম নাকি, রিশাদ আজিম, বৈষম্য বিরোধী ছাত্র, হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র সভাপতি রিফাত, কি নাম, রিফাত রশিদ। হ্যাঁ, তো এই রিফাত রশিদকে কি কারণে দিবে? ওনার কোন যোগ্যতাতে তাকে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল? বাংলাদেশ ব্যাংক তো আসলে একটা অদ্ভুত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমানতদারদের স্বার্থ রাখতে পারে না, আমানতদারদের টাকা লুটপাট হয়ে গেছে, তারা সেটাকে তো রাখেই না, উল্টা তাদের কর্মকর্তারা ঘুষ খেয়ে আমানতদারদের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। হলমার্ক থেকে টাকা লুট হয়েছে, বিভিন্ন সরকারি ব্যাংক থেকে টাকা লুট হয়েছে। সরকারি ব্যাংকের টাকা যাতে এনবিএফআইতে রাখা যায় সেই নির্দেশ জারি করে সরকারের টাকা বেসরকারি প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিয়ে সেটা লুটপাট করানো হয়েছে। বাপেক্সের টাকা ইউনিয়ন ব্যাংকে রেখে লুটপাট করতে দেওয়া হয়েছে। এইরকম অসংখ্য লুটপাটের ইতিহাস, এবং এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ সহযোগিতায় হয়েছে, প্রত্যক্ষ কি বলবো তদারকির মধ্যে হয়েছে। ওই লোকটা কোথায়? সুর কোথায়? এসকে সুর কোথায়? কোনো জবাব দেয় বাংলাদেশ ব্যাংক? বলে তাদের কোন কোন কর্মকর্তা? আপনার মনে আছে যখন এই ঘটনাগুলি ঘটতে শুরু করলো তখন তারা তাদের এক কর্মকর্তাকে আরেকটা পদে ট্রান্সফার করে দিয়ে বললো তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হয়েছে। কোনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব? যে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে এনবিএফআইতে গিয়ে তদারকির নামে ঘুষ খাওয়া যায়, সেটা ছিল। তো এখন সেটাই তো সেই বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংকের একটা গভর্নর বদলানো হয়েছিল সংস্কারের সময়, যখন সংস্কারবাদী ইউনূস সাহেব, হ্যাঁ ওই যে তখন তো স্লোগান চলতো না, অমুক বাদ মুর্দাবাদ, তমুক বাদ মুর্দাবাদ। উনি যে অবস্থাটা করেছেন, উনি তো সংস্কারবাদকে মুর্দাবাদ করে দিয়ে গেছেন। ওনার হাতে পড়ার কারণে এই সংস্কার নিয়ে এরকম ঝামেলা তৈরি হচ্ছে। এবার আসেন দেখেন সংস্কারবাদী কি করলেন, ওখানে একজন গভর্নর নিয়োগ দিলেন, কিন্তু বাকি যে পদগুলি আছে বাংলাদেশ ব্যাংকে সেখানে কি কোনো অদল বদল হয়েছিল? যোগ্যতার নির্ণয় করা হয়েছিল? হয় নাই। দলীয় যোগ্যতা উনি সব জায়গাতে লোকজনকে বসিয়েছিলেন। আওয়ামী লীগ বিদায় করো, ভেরি গুড, আওয়ামী লীগ রাখবে না, কিন্তু বাকি যাদেরকে দেওয়া হবে তাদেরকে যোগ্যতা দেখা হয়েছিল নাকি দলবাজি দেখা হয়েছিল? অবশ্যই দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। আমাদের স্বাস্থ্য বিভাগে একজন ডিজি নিয়োগ দেওয়া হয়েছিল। আমি আসলে ধান বানতে দেখেন কোথায় যাচ্ছি, পুরো শিবের গীত গাইছি। এই যে একজন ডিজি নিয়োগ দেওয়া হয়েছিল, ওই ডিজি গিয়ে ওনার অধস্তনের কর্মকর্তাকে যৌক্তিক কথা বলার কারণে বলছে তুমি ডিজির সাথে এভাবে কথা বলো। একজন সরকারি কর্মকর্তা সরকারি আইনের মধ্যে ডিজি কেন? প্রধানমন্ত্রীর সাথেও ন্যায্য কথা বলতে পারবেন, তার কাজই হচ্ছে কথা বলা। ডিজির সাথে তুমি এরকম কথা বলো মানে কি? উল্টা ডিজির সাথেই তো বলবে, তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেবে না। তো এইভাবে এই ধরনের লোকজনকে ওখানে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে কি করেছেন জানেন? এই যে স্বাস্থ্য বিভাগের যত বদলি ট্রান্সফার, এই যে আজকে যে সাব রেজিস্ট্রার বদলি নিয়ে কথা উঠেছে, স্বাস্থ্যমন্ত্রী আরেকটি বিষয়, আপনি এই যে সকল বদলি এবং পদায়ন, বাংলাকে সাক্ষাৎকার দেয় একজন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে স্বাস্থ্যমন্ত্রী, মানে গণমাধ্যমে ইউনূস সাহেব নিজে দলীয়করণ করেছেন। তো ইউনূস সাহেব দলীয়করণের বিপক্ষে সংস্কারের কথা বলে উনি নিজে যদি দলীয়করণ করেন, এবং এই দলীয়করণের অভিযোগ কারা করছে? জামাত করছে। জামাত বলছে উনি দলীয়করণ করেছিলেন, এনসিপি বলছে উনি দলীয়করণ করেছিলেন। তার মানে এই দলীয়করণের সংস্কৃতির বিরুদ্ধে উনি কোনো কাজ করেন নাই। এবং ওনার একটা দল ছিল নিজের, গ্রামীণ ব্যাংক দল, গ্রামীণ সেন্টার দল, ওনার একটা গ্রামীণ দল ছিল। ওই গ্রামীণ দল থেকে উনি ওই যে নূরজাহান বেগমকে বানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। ওনার ওই গ্রামীণ দল থেকে গ্রামীণ সেন্টারে কাজ করা লোকজনকে উনি প্রধান উপদেষ্টার দপ্তরে নিয়োগ দিয়েছেন। জীবনে ওনার কে কবে সাক্ষাৎকার নিয়েছেন কিংবা গ্রামীণ সেন্টারে ঘুরঘুর করেছেন তাদেরকে উনি দিয়েছেন প্রেস উইংয়ে। কার সাথে কোথায় ফ্রান্সে দেখা হয়েছে তাকে দিয়ে দিয়েছেন। নিজের আত্মীয়কে নিয়োগ দিয়েছেন, নিজের ভাইয়ের ছেলেকে নিয়োগ দিয়েছেন। তো উনি তো ওনার দল ছিল, ওনার একটা গ্রামীণ দল ছিল, একটা চট্টগ্রাম দল ছিল।
এবং উনি তো নিজেই জম করেছেন, গোপালগঞ্জের বদলে চট্টগ্রামে এসে হাজির হয়েছিল। আমি নিজে চট্টগ্রামের লোক, কিন্তু উনি তো এটা করেছিলেন। আরেকটি বিষয়- আসেন, আপনি একটা প্রশ্ন করছিলেন, হ্যাঁ ওই জি, প্রশ্নটা করেন। আমি জানতে চাচ্ছিলাম যে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেয় একজন কর্মকর্তাকে স্বাস্থ্যমন্ত্রী প্রত্যাহার করেছেন, স্বাস্থ্য কর্মকর্তাকে। মানে এই যে বিবিসি গণমাধ্যমকে বাংলাকে সাক্ষাৎকার দেওয়া এখন একটা ঝামেলা আছে। আমাদের সরকারি যে নিয়ম নীতি আছে, সেইখানে কোনো সরকারি কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে পূর্বানুমতি ব্যতি রেখে কথা বলতে পারবেন না। এটা একটা অদ্ভুত ঔপনিবেশিক ল। কেন কথা বলতে পারবেন না? গণমাধ্যম আমার কাছে আমার নামে বদনাম করতে পারবে। গণমাধ্যম তার নিজের ইচ্ছা মতো গিয়ে বলে দিতে পারবে ডাক্তারের দোষে রোগী মারা গিয়েছে, যেটার কোনো প্রমাণ নাই। ডাক্তার যে দোষ করেছে এটা তো একটা বৈজ্ঞানিক প্রমাণ থাকতে হবে। গণমাধ্যম কিন্তু বলে এটা, যে ডাক্তারের দোষে রোগী মারা গিয়েছে, ডাক্তার ছিল না বলে রোগী মরে গিয়েছে, এরকম অনেক খবর আছে কিন্তু। বা ডাক্তারের অবহেলায় মারা গেছে, বা ডাক্তার নাই এই জন্য মারা গেছে, মানে বিভিন্ন সংবাদ আসে। তাহলে ওই একই গণমাধ্যম আমার নামে রিপোর্ট করতে পারবে, কিন্তু আমি গণমাধ্যমে আত্মপক্ষ সমর্থন করতে পারবো না।